সিটিজেন যেন স্বতঃস্ফূর্ত হয়ে এটা চায় এবং অথরিটিকে চাপ করে যে এটা ঠিক করেন। হ্যাঁ, আমরা যখন ট্রাফিক সপ্তাহ পালন করছি তখন দেখলাম যে একেবারে লাল বাতির মধ্যে বিশাল একটা লেবারের দল হেঁটে চলে গেল এবং আমরা মানে তাকায় তাকায় থাকলাম, কিন্তু ওর তো দোষ নাই, কারণ ওকে তো ব্রিফই করা হয়নি। আর এমনভাবে যাচ্ছিল যে ওর সময় যে আমরা তাকে বাধা দিব তাহলে আবার অ্যাক্সিডেন্ট হবে। তো আমার এই ধরনের অভিজ্ঞতাও হয়েছে। এই জায়গায় কি ম্যাডাম এনজিওদেরকে এনগেজ করার কোনো সুযোগ আছে বা করার কোনো প্র্যাকটিস চালু আমরা প্র্যাকটিস চালু করেছি, সিভিল সোসাইটি, প্রফেশনাল বডি, এনজিও? একটা উদাহরণ দেই, সেটা হলো যে ট্রাফিক শৃঙ্খলা রক্ষা করার জন্য আমরা যেমন সিভিল সোসাইটি বা বেসরকারি অর্গানাইজেশন বলতে গেলে আমরা অনেক অনেক প্রোগ্রামিং অংশ গ্রহণ করেছে তারা আমাদের সাথে, ডিটিসির প্রোগ্রামের সাথে। যেমন নিরাপদ সড়ক চাই বা নিরাপদ সড়ক আন্দোলন, এবং মানুষের জন্য ফাউন্ডেশন, ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ। এছাড়াও প্রায় 68টা অর্গানাইজেশন বিভিন্ন প্রোগ্রামে আমাদের ডিটিসির সাথে কাজ করেছে। সেখানে ট্রাফিক শৃঙ্খলা, বাস ট্রাক চালকদের স্বাস্থ্য পরীক্ষা, তারপরে রোড সেফটি নিয়ে যেসব প্রোগ্রাম, ব্যক্তিগত গাড়ি মুক্ত দিবস, এইসব প্রোগ্রামে তারা আমাদের সাথে কাজ করেছে। সিটিজেন বেস এটা কাজ করলো যে আমাদের সাথে বললো যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট ইন বাস এটা প্রিভেন্ট করার জন্য বিহেভিয়ারাল চেঞ্জ নিয়ে আমরা কাজ করতে চাই, ডিডিসি কী করতে পারে। তখন ঠিক আছে, লেট আস হ্যাভ দিস ট্রেনিং। তো বললো ড্রাইভারকে ট্রেনিং দিবে এখানে, তো ভালো কথা, এবং বাসে কিছু পোস্টার দেবে। কিন্তু আমি বললাম যে নো, শুধু এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট না, আপনার এই তার স্কিলটাও এখানে ইয়ে করতে হবে, যোগ করতে হবে। তো আমি ডিটিসি থেকে ড্রাইভিং স্কিল অ্যান্ড বিহেভিয়ার, ড্রাইভিংয়েরও যে বিহেভিয়ার আছে, ধরেন যে এই যে গাড়ির মধ্যে থাপ্পড় দিয়ে গাড়ি থামবে, এই ধরনের বিহেভিয়ারগুলো চেঞ্জ করে যাত্রীকে সুশৃঙ্খলভাবে উঠানো। তো এইটাতে আমরা পার্টিসিপেট করেছি এবং মালিক সমিতিকে ওই প্রোগ্রামে ইনভাইট করে বলছি আপনারা এই রকম প্রোগ্রাম নেন, যাতে ড্রাইভারকে শিক্ষা দেওয়া হচ্ছে যে গাড়ির ভিতরে শৃঙ্খলা, যেখানে সেখানে নেমে না যাওয়া, ওইটার পাশাপাশি সেক্সুয়াল হ্যারাসমেন্ট স্টপ করার পাশাপাশি ড্রাইভারও তো এটাকে লক্ষ্য রাখতে হবে, এটা যেন সে একটা দেখতে পারে, ক্যামেরা থাকতে হবে গাড়ির মধ্যে। এই প্রযুক্তিগুলো অ্যাড করলেও কিন্তু মানে বিহেভিয়ার কিছুটা হবে আর কি, উন্নতি হবে বলে আমার। মেয়েরা সেফ ফিল করবে, ইভেন পুরুষ যাত্রীরাও কিন্তু সেফ না, বিকজ অফ দি পকেট মার্স অ্যান্ড লটস অফ হাইজ্যাকিংস হয়, ভেতরে অনেক রকম হ্যারাসমেন্ট হয়। ম্যাডাম, আপনার এই পরামর্শগুলো আমরা 5 থেকে 10 বছর পরেও হয়তো রিভিউ করব, তখন হয়তো আপনাকে ডেকে আমরা পাবো না, আপনি হয়তো দেশেই থাকবেন না, আপনি কোথায় থাকবেন আমরা জানি না, কিন্তু আমরা ভবিষ্যতের বাংলাদেশ এটাকে মাথায় রেখে আপনার কাছ থেকে কিছু পরামর্শ, যে আপনি এখন থেকে 10 বছর পরের বাংলাদেশকে কীভাবে দেখতে চান, যেখানে মানে আপনার পরামর্শ নিয়ে আমরা কিছু করতে পারি, এরকম একটা ফিউচারিস্টিক যদি কোনো অ্যাডভাইস। ইফ ইউ ফোকাস অন ট্রান্সপোর্ট, তাহলে বলবো যে একটা সেন্ট্রাল প্ল্যান আসলে জরুরি। উইদাউট সেন্ট্রাল প্ল্যান এটা হতে পারে না আর কি। এখন অলরেডি আমাদের অর্ধেক খসড়া পার্কিং নীতিমালা, আমাদের কিছু সড়ক পরিবহন নীতিমালা, তারপরে দেখেন যানবাহনের সাথে যে প্রায় 4টা প্রতিষ্ঠান জড়িয়ে পড়েছে। একটা হচ্ছে এই ব্যাটারিটা করেছে পরিবেশ মন্ত্রণালয়, তারপরে অটোরিকশা করেছে স্থানীয় সরকার বিভাগ। সো দিস থিংস শুড বি লাইক ইন্টিগ্রেটেড হলে, এবং সেইটার আলোকে যে আমরা এত সংখ্যক বাস নিব, এত সংখ্যক অটো নিব, এত সংখ্যক রেলগাড়ি নিব, মানে সবগুলোর মধ্যে, আর নোডাল শেয়ার যেটা, এটাও ফাইনাল করতে হবে। ট্রান্সপোর্টের দিকটাও ফাইনাল করতে হবে। আমার সাজেশন বলতে কি, মানুষের চাওয়াও কিন্তু এটা, আমি সাজেশন দিচ্ছি, বড় কথা বলে যাচ্ছি, ইটস ডিফিকাল্ট টু ডু, কিন্তু এটা করতেই হবে। রেলওয়ে কিছু শিফট করতে হবে, কিছু ওয়াটারওয়েতে শিফট করতে হবে, আদারওয়াইজ আসলে এই শৃঙ্খলাটা আসবে না। এটাই হয়তো সবথেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেটা হচ্ছে যে আপনার হাতে যদি এখন মানে মোটামুটি পর্যাপ্ত পরিমাণে ক্ষমতা থাকে, আপনি ফার্স্ট কোন রিফর্মটা করবেন?
what should be your first priority to reform the system? ধরেন আজকে থেকে শুরু করি যদি, তাহলে আমি বলবো যে বাসকে কোম্পানি আন্ডারে নিয়ে আসা। এই জন্য আমি কোম্পানি শিখবো, মানে কিভাবে কোম্পানি ফর্ম করতে হবে, বিজনেস মডেল শিখবো এবং শিখাবো এবং এটাকে ট্রায়াল বেসিসে শুরু করে এটাকে আস্তে আস্তে স্প্রেড করবো। এটা ড্রিম বলতে পারেন, বা মনে করি যে ড্রিম বাট অ্যাচিভেবল আমার কাছে মনে হয় আর কি। থ্যাংক ইউ। তবে কিছু ওয়াটারওয়েতে শিফট করতে হবে, আদারওয়াইজ আসলে এই শৃঙ্খলাটা আসবে না। আলোচনা একটা জিনিস আসছিল বাট আবার চলে গেল, সেটা হচ্ছে ওয়াটার ট্যাক্সি। এবং আমি নিজে হাতির ঝিলে ওয়াটার ট্যাক্সি ব্যবহার করে দেখেছি। ইট ইজ এফিশিয়েন্ট ইন টার্মস অফ টাইম, ইন টার্মস অফ মানি, ইন টার্মস অফ ফিউল। রাইট। সো এটাকে আরও হয়তো আমরা আরও প্রচলিত করতে পারি, মানে আরও বেশি পপুলার করার চেষ্টা করতে পারি। আমি শুনেছিলাম ধানমন্ডি লেক থেকে হাতির ঝিলের কানেক্টিভিটি হবে, এটা আদৌ হচ্ছে কিনা মানে অ্যাজ এ ওইটা তো আমাদের হাতে নাই। এটা তো আমরা নোট নিতে পারি, নোট নিয়ে আমরা এটা রাজুক বোধহয় হাতির ঝিলের, রাজুক হচ্ছে হাতির ঝিলের অথরিটি, ধানমন্ডি লেকের যে অথরিটি সিটি কর্পোরেশন, সেখান থেকে কানেক্ট করা যেতে পারে। মানে এটাই হয়তো সব থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেটা হচ্ছে যে আপনার হাতে যদি এখন মানে মোটামুটি পর্যাপ্ত পরিমাণে ক্ষমতা থাকে, আপনি ফার্স্ট কোন রিফর্মটা করবেন? ধরা যাক আপনাকে 1 বছরের জন্য একটা রিফর্ম করতে দেয়া হলো, হোয়াট শুড বি ইওর ফার্স্ট প্রায়োরিটি টু রিফর্ম দ্য সিস্টেম? ধরেন আজকে থেকে শুরু করি যদি, তাহলে আমি বলবো যে বাসকে কোম্পানি আন্ডারে নিয়ে আসা। এই জন্য আমি কোম্পানি শিখবো, মানে কিভাবে কোম্পানি ফর্ম করতে হবে, বিজনেস মডেল শিখবো এবং শিখাবো এবং এটাকে ট্রায়াল বেসিসে শুরু করে এটাকে আস্তে আস্তে স্প্রেড করবো। এটা ড্রিম বলতে পারেন, বা মনে করি যে ড্রিম বাট অ্যাচিভেবল আমার কাছে মনে হয় আর কি। আমরা তো এক জায়গায় বসে অনেকক্ষণ কথা বলছি, আমরা যদি একটু বাইরে কোথাও বসে কিছুক্ষণ কথা বলতে পারতাম। হ্যাঁ, অফকোর্স। একটু ঠান্ডাও তো পড়ছে, বাইরে একটু রোদ দেখা যাচ্ছে, একটু খোলা জায়গায় বসলাম। ঠিক আছে ম্যাডাম, খুব সুন্দর একটা জায়গায় আমরা বসে কথা বলার সুযোগ পেলাম। এখন আপনাকে একটা স্পেশাল প্রশ্ন করতে চাই। না, তো সুন্দর জায়গা বললেন যেহেতু, এটা ডিটিসিএ ভবন, কিন্তু মানে আমাদের নিজেদের ভবন ছিল না আসলে। আগে আমরা নগর ভবনে ভাড়া থাকতাম আর কি, তো এটা নিজস্ব ভবন, এই জন্য আর কি জায়গাটা সুন্দর, আসলে সুন্দর। জি। তো যেটা প্রশ্নটা করতে চাই, এটা একটা স্পেশাল প্রশ্ন আমাদের জন্য, যে আপনার এই যে দীর্ঘ অভিজ্ঞতা, বিশেষ করে ডিটিসিতে আপনি এত বছর, যদি একটু পেছনে ফিরে তাকাই, একটু জানতে চাই যে আপনার এখানে সব থেকে সুন্দর সময় কেটেছে বা আপনার যে তৃপ্তি নিয়ে আপনি বেরিয়ে যাচ্ছেন, আপনার সেই সুন্দর অভিজ্ঞতাগুলো যদি একটু শেয়ার করতেন। সেটা উল্লেখযোগ্য যে কাজগুলো মনে হয় আমার কাছে, সেটা হচ্ছে যে আমাদের প্রথম কাজটা বলবো যে আমরা গত 25-এ আমরা লাস্ট উইকে 1000 বাস ট্রাক চালকদেরকে স্বাস্থ্য পরীক্ষা এবং চোখ পরীক্ষা করি এবং তাদেরকে প্রযোজ্য ক্ষেত্রে চশমা দেওয়া হয়। এই কাজটা করে আমি খুব বেশি তৃপ্তি পেয়েছি। একটা বিষয় নিয়ে খুব স্ট্রাগল ছিল, সেটা হচ্ছে যে এই যে আমাদের র্যাপিড পাসের ভোগান্তি, মানে সরবরাহ ঘাটতি, সেই ক্ষেত্রে থেকে আমার বড় স্ট্রাগল ছিল যে এটাকে যেন অনলাইন রিচার্জ করা সম্ভব হয়, এবং সেটাও যে আমার সময় আমার ডিটিসিতে সম্পাদন হলো, এটা একটা বড় তৃপ্তি মনে করি। এটা আসলেও খুব মানে দীর্ঘ সময়ের প্রতীক্ষা ছিল যে এই আমরা স্টেশনে ভিড় রাখবো না এবং মানুষের হয়রানি হবে না, ঘরে বসে যাতে রিচার্জ করা যায়। ম্যাডাম, একটা পরিসংখ্যান কি পেতে পারে এই ব্যাপারে? এ পর্যন্ত মানে এই যে অনলাইন রিচার্জ হয়েছে এই 20 নভেম্বর 25 নভেম্বর আগের থেকে তো চালু হয়েছিল, 1,34,70,000 টাকা রিচার্জ করা হয়েছে এই ইয়ে থেকে, মেট্রো পাস এবং মেট্রো রেলের যে পাসটা এবং র্যাপিড পাস। এতে বিকাশ 82% হচ্ছে, ভিসা 8%, নগদ 3% এবং নেক্সাস রকেট 3%, মাস্টার কার্ড এটা 2%, অ্যানেক্স পে এটা 2%। মানে মোট কথা এখানে লিড করছে অবশ্য বিকাশ। এটা আমি মানে আমার কাছে খুবই একটা সার্থক অর্জন বলে মনে হয়। এটা আসলে ম্যাডাম, আমরা যারা ইউজার আমরা খুবই এটাতে মানে স্বচ্ছন্দ বোধ করছি, এবং আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষা ছিল যে কবে আমরা মোবাইল দিয়ে রিচার্জ করতে পারবো আর লাইনে দাঁড়াতে হবে না।
অন্য যে কয়েকটা কাজ আছে সেটা হচ্ছে যে হাতির ঝিল চক্রাকার বাসে যে র্যাপিড পাস চালু করা, তারপরে ডিটিসির একটা কোম্পানি ভিত্তিক বাস অপারেশন আমরা যেটা নারায়ণগঞ্জে চালু করলাম, এবং এছাড়াও আরও যে যানজট নিরসন সংক্রান্ত কতগুলো সভা আমরা করেছি। এতে আমাদের স্টেক হোল্ডারদের সাথে যে সম্পর্ক, এটা বেশ উন্নয়ন ঘটেছে। আর এই সিগন্যাল বাতিটা যে ঢাকার নাগরিকরা দেখতে চায়, সেইটার শুরু হয়েছে আমার সময়ে, এইটা ভেবে আমি তৃপ্তি পাই আর কি। এটা যেন সাস্টেইন করে, তাহলে আরও বেশি সার্থক হবে আমার এই অনুভূতিটা। আমরা লাস্ট উইকে 1000 বাস ট্রাক চালকদেরকে স্বাস্থ্য পরীক্ষা এবং চোখ পরীক্ষা করি, এবং তাদেরকে প্রযোজ্য ক্ষেত্রে চশমা দেওয়া হয়। এই কাজটা করে আমি খুব বেশি তৃপ্তি পেয়েছি। বাসের ব্যাপারে আপনার আসলে তো অনেক কিছু করার ছিল, করার আছে, অনেক কিছু করেও ফেলেছেন। এই ব্যাপারে যদি একটু ডিটেইলে যেতেন। বাস সংস্কার নিয়ে কাজ করার জন্য মানে একটা প্রিপেয়ারনেস, যে সামনে তো ভেহিকেল আসবে, বাস আসবে, তো আমাদের একটা প্রিপেয়ারনেস দরকার। এখানে বিজনেস মডেল বলেন, তারপরে কোম্পানি ভিত্তিক অপারেশন বলেন, তারপরে টিকিটিং ব্যবস্থাপনা, যে চ্যালেঞ্জগুলো আসবে, সেজন্য আমরা আমাদের যতগুলো স্টেক হোল্ডার আছে একদম একাডেমি থেকে শুরু করে তাদেরকে নিয়ে আমরা কিন্তু একটার পর একটা ওয়ার্কশপ করছি। হ্যাঁ, ডিসেম্বরের লাস্ট উইকেও একটা নির্ধারণ করা হয়েছে। সেখানে অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, তারপরে টিকিটিং, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, তারপরে হচ্ছে টিকিটিং ব্যবস্থাপনা, রেগুলেটরি পলিসি ফ্রেমওয়ার্ক এবং কি চ্যালেঞ্জ, এই বিষয়গুলো নিয়ে আমরা সমস্ত স্টেক হোল্ডারদেরকে নিয়ে পর্যায়ক্রমে কতগুলো ওয়ার্কশপ করেছি। এই সুপারিশমালাগুলো প্রণয়ন করে আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করব। এখানে বেশ কিছু মূল্যবান মতামত এসেছে যে কিভাবে তাদেরকে এই সেক্টরে যে আমাদের ফিনান্সিয়াল রুলস রেগুলেশন দিয়ে কিভাবে তাদেরকে হেল্প করা যায় এই ইন্ডাস্ট্রিটাকে, সেই বিষয়ে কিছু সুপারিশমালা প্রণয়ন করে আমরা মন্ত্রণালয়ে প্রেরণ করব। আপনার কথায় একটা খুবই পজিটিভ জিনিস পেলাম ম্যাডাম, সেটা হচ্ছে যে আগে বাস মালিকদের সাথে সরকারের এক ধরনের বৈপরীত্য অথবা বিরোধ সবাই অনুভব করত। ওই কনফ্লিক্টটা বোধহয় এখন আর নাই, এখন একটা কোলাবোরেশন চলে এসেছে, সবাই সবাইকে বিশ্বাস করছে এবং সবাই সবাইকে সহযোগিতা করার চেষ্টা করছে। থ্যাংক ইউ ম্যাডাম। এখন আমাদের ডিটিসি এর সার্ভে অনুযায়ী 95টি রুটে প্রায় 4500 বাস চলাচল করছে, এটা সার্ভে রিপোর্ট ছিল, এবং বেশিরভাগেরই কিন্তু রুট পারমিট নেই এবং ওভারল্যাপ আছে। তারপরে 1000-1500 বাসের প্রায় টোটালি ফিটনেস সার্টিফিকেট নাই। এখন আমরা যেটা কারিগরি সমীক্ষা চালাচ্ছি, সেটার রিপোর্ট আমরা 26 সালের জুন মাস নাগাদ পাওয়া যেতে পারে, এবং রুটের এটার ভিত্তিতে বাসের সংখ্যা এবং রুটের চাহিদা নির্ধারণ মানে চূড়ান্ত করা হবে। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, বাসের রুট বা বাসের যে স্টপেজ, এই ব্যাপারে আপনাদের আসলে পরিকল্পনা বা তার অগ্রগতি ব্যাপারে যদি একটু ক্লিয়ার করতেন। আমরা 10টা সম্ভাব্য স্থান চিহ্নিত করেছি যেখানে আন্তঃজেলা বাস টার্মিনাল থাকবে, মানে স্থানান্তর হবে আর কি, আর যাতে শহরের উপরে বাসের চাপটা কমে যায়। জি ম্যাডাম, আসলে আমরা যদি রাস্তার অন্যান্য যানবাহনের যাত্রীকে বাসে তুলে দিতে পারি এবং বাস সার্ভিসটা যদি ভালো হয়, তাহলে যানজট অনেকখানি কমে যাবে। প্লাস ধরেন ওই বাসগুলোতে র্যাপিড পাস যখন ইন্ট্রোডিউস হবে, তাহলে অটোমেটিক্যালি তো শৃঙ্খলা চলে আসবে, এটাই আলটিমেট লক্ষ্য। তাহলে টিকিটিংটাও হয়ে গেল, আবার বাসের যে ডিসিপ্লিন সেটাও ফিরে আসলো। দারুণ, থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, আমাদের তরুণ প্রজন্ম বা পরের প্রজন্মের জন্য আপনার যদি কোনো উপদেশ থাকে যেটা থেকে তারা কিছু নিজেদেরকে তৈরি করার জন্য অনুপ্রেরণা পায়, এরকম কিছু শুনতে চাচ্ছি, এবং এটা দিয়ে আমরা শেষ করব। আমার কাছে মনে হয় যে আসলে এই গতি তো জীবন, এই গতি নিয়ে স্বপ্ন দেখতে হবে, এবং স্বপ্ন দেখতে হলে আবার জানতে হবে যে আমি কি অর্জন করতে চাচ্ছি। এবং কিন্তু এই জগৎটা, ট্রান্সপোর্ট জগৎটা আসলে কিন্তু কোনো সাহিত্যের জগৎ না, যে মানে গল্প কবিতার মতো করে লিখে ফেললাম আইডিয়া করে, তা কিন্তু হবে না। ইটস পিওর ম্যাথমেটিক্স এবং পিওর ইঞ্জিনিয়ারিং থিংস, এবং এখানে ডেটা ভিত্তিক আমাদেরকে কাজকর্মগুলো করতে হবে, এবং সেইভাবে স্বপ্নটা দেখতে হবে যে আমাদের লক্ষ্য আছে এতটুকু, আমরা এখানে আছি, কোথায় যেতে চাই, এবং সেই ডেটা ড্রিভেন সিদ্ধান্তগুলোই আমাদেরকে নিতে হবে, যাতে আমরা সত্যিকার অর্থে একটা লক্ষ্যতে পৌঁছাতে পারি এবং আবাসযোগ্য ঢাকা শহর গড়ে তুলতে পারি।
দারুণ দারুণ ম্যাডাম, আপনার ব্যস্ত স্কেডিউলের ভিতরে আপনি আমাকে অনেকটা সময় দিলেন, অনেক বিষয় আলোচনা হলো, অনেক কিছু ম্যাডাম একটা আমিও জানলাম এবং পরিসংখ্যান আমার কি পেতে ধারণা পারি এই ব্যাপারে? টিপিএফবির মাধ্যমে সারা পৃথিবী জানলো। তো আপনাকে ম্যাডাম অনেক ধন্যবাদ। আপনাকে যেন সবসময় কাছে পাই, পাশে পাই, আপনার উপদেশ, আপনার পরামর্শ যেন আমরা ভবিষ্যতে পেতে পারি সেই কামনা ব্যক্ত করছি। আপনাকেও ধন্যবাদ মিতুল, আপনি যে কোশ্চেনগুলো করছেন এতে কিন্তু অনেক থট প্রভোকিং ইস্যু আছে এবং এগুলো যদি মানে আমরা প্র্যাকটিসে নিয়ে আসি তাহলে আমরা সেই স্বপ্নের জায়গায় পৌঁছতে পারবো বলে আমার বিশ্বাস। অনেক ধন্যবাদ মিতুল আপনাকে। আপনারও ধন্যবাদ, ভালো থাকবেন ম্যাডাম। ভালো থাকবেন।